প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, নিউ মডেল মাধ্যমিক, কুমারখালী, কুষ্টিয়া। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত ক্লাস নিব। তো আমি আজকে তোমাদের চতুর্ভুজ সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। এর আগে চতুর্ভুজ কাকে বলে, কয় প্রকার বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আমি দেখাবো যে চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্যগুলো কিভাবে অঙ্কন করা লাগে। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তার আগে এই চিত্রটা এঁকেছি, এটা হচ্ছে একটা চতুর্ভুজ। তো আমরা সপ্তম শ্রেণীতে তোমাদের শিখিয়েছি যে ত্রিভুজ কিভাবে অঙ্কন করা লাগে, ত্রিভুজের কয়টা অংশ থাকে। তো আজকে চতুর্ভুজ অঙ্কনের আগে এখানে আমরা দেখাবো যে একটা চতুর্ভুজের কয়টা অংশ থাকে। দেখো, একটা চতুর্ভুজ, চতুর্ভুজ কাকে বলে আলোচনা করলেও আবারও আমি রিপিট করতেছি, চতুর্ভুজ হচ্ছে চারটি বাহু দ্বারা আবদ্ধ চিত্র একটা চতুর্ভুজ। আমরা যারা নিজের ভাষায় বলি এগুলো হচ্ছে কোণা, এগুলোকে কোণ বলে, এগুলোকে বলা হয় কোণ। তাহলে তোমরা দেখো, এটা একটা চতুর্ভুজ এঁকেছি, একটা চতুর্ভুজ এঁকেছি। এই চতুর্ভুজের কয়টা অংশ? আমরা ত্রিভুজের ক্ষেত্রে জানি ত্রিভুজের 6টা অংশ, 3টা বাহু, 3টা কোণ। আর আজকের আলোচনা হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজ 4টি, তাহলে 4টি বাহু, বাহু। কোণ কয়টা? একটা, 4টা, 4টি কোণ। আরো 2টি জিনিস কিন্তু এই চতুর্ভুজে নতুন রয়েছে। ত্রিভুজে ছিল 3টা বাহু, 3টা কোণ, আর চতুর্ভুজে আছে 4টা বাহু, 4টা কোণ। সেই সঙ্গে এই মাঝখানে যে 2টা দাগ দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, এই 2টাকে বলা হয় কর্ণ। তাহলে এ বি সি ডি, এই এবিসিডি চতুর্ভুজের 4টা বাহু এবং 2টি কোণ, এই 2টা কর্ণ আর 4টা কোণ, টোটাল হচ্ছে 10টি। তাহলে টোটাল 10টি অংশ থাকে একটা চতুর্ভুজের। কয়টা অংশ শিক্ষার্থীরা? 10টি অংশ, 10টি অংশ। তাহলে আমাদের এখন জানতে হবে যে এই 10টি অংশের কি কি থাকলে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। কমপক্ষে আমাদের এই চতুর্ভুজের 5টা উপাত্ত জানা থাকতে হবে। উপাত্ত বলতে কি? উপাত্ত হচ্ছে যে জিনিসগুলা দিয়ে চতুর্ভুজ অঙ্কন করা হয়, অঙ্কন করতে যেসব বাহু, কোণ কিংবা কর্ণ প্রয়োজন হয়, এগুলাকে বলা হচ্ছে চতুর্ভুজের উপাত্ত। তাহলে এখানে উপাত্ত বলতে 4টা বাহু, 4টা উপাত্ত, 4টা কোণ, 4টা উপাত্ত, 2টা কর্ণ, 2টা উপাত্ত, মোট উপাত্ত 10টি। এখানে চতুর্ভুজ আঁকাইতে এই 10টির ভিতর কমপক্ষে 5টা জিনিস লাগবে। কমপক্ষে 5টি জিনিস হলে একটা চতুর্ভুজ আঁকানো যাবে। তো এখানে আমরা কমপক্ষে 5টা বলতে এখানে দেখা যাচ্ছে 4টি বাহু নিলাম, একটা চতুর্ভুজের জন্য 4টি বাহু নিলাম। একটা 4টি বাহু নিলে সেখানে অবশ্যই একটি কোণ লাগবে। চতুর্ভুজ আঁকানো সম্ভব 4টি বাহু, একটি কোণ দিয়ে। চতুর্পাত্য হয়ে গেল কয়টা? 5টা। আবার আমি এখানে দিলাম 3টি বাহু, 3টি বাহু, 2টি কোণ, ওই বাহু সংলগ্ন 2টা কোণ, 3টা বাহু এবং 2টা কোণ। এখানে চতুর্ভুজের জন্য উপাত্ত হলো আমাদের কয়টা? 5টা। আচ্ছা, আবার আমি এখানে দিলাম 4টি বাহু, একটি কর্ণ, 4টি বাহু, একটি কর্ণ। এটা দিয়েও কিন্তু চতুর্ভুজ আঁকা সম্ভব, যেহেতু আমার শর্ত মিলেছে যে একটা চতুর্ভুজ আঁকাইতে কমপক্ষে 5টি উপাত্ত লাগবে। তো আমাদের 5টি উপাত্ত থাকলে আমরা, বাহু সহ 5টি উপাত্ত থাকলে আমরা চতুর্ভুজ আঁকাইতে পারবো। তারপরে এখানে আমরা আবার দিতে পারি যে 3টা বাহু, 3টা বাহু, 2টি কোণ দিয়েছি, 2টি কর্ণ, 2 কর্ণ। এটা দিয়ে একটা চতুর্ভুজ আঁকানো সম্ভব। আবার দিতে পারি 2টি বাহু, 2টি বাহু এবং 3টি কোণ, 3টি কোণ। এটা দিয়ে একটা চতুর্ভুজ আঁকানো সম্ভব। এক কথায় আমাদের বুঝতে হবে একটা চতুর্ভুজ আঁকাইতে কমপক্ষে 5টি উপাত্ত লাগে। আবার এখানে 5টি ছাড়াও আরো আছে, আমি সংক্ষেপে আলোচনা করতেছি। এখানে 5টি উপাত্ত ছাড়াও যদি কোনো সময় এখন বলা হয় যে আমরা জানি একটা বর্গ
একটা বর্গক্ষেত্রের বাহু কয়টা? 4টি বাহু। কিন্তু বর্গের শর্তে বলা হয়েছে যে যে চতুর্ভুজের 4টা বাহু সমান এবং একটি কোণ 90 ডিগ্রি তাকে বর্গ বলে। যখনই বলা হবে যে একটি বাহু দেওয়া হলো, একটা বর্গ অঙ্কন করো, একটা বাহু থেকে একটা বর্গ, সেখানে উপাত্ত একটাই মুখে বলতেছে কিন্তু যুক্তিসঙ্গত উপাত্ত 4টি হয়ে যাচ্ছে। যেমন বর্গের একটা বাহু যা 4টা বাহুই তাই। তাহলে এখানে আমরা 4টা বাহু পাচ্ছি। আরো আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি, আবার একটা কোণ, তাহলে উপাত্ত কয়টা হলো? 5টাই কিন্তু হয়ে গেল। আবার সে একই ভাবে যদি বলে যে একটা আয়তক্ষেত্রের 2টা বাহু দেওয়া আছে, তো আয়তক্ষেত্রের 2টা বাহু যদি দেওয়া থাকে, আমরা আয়তক্ষেত্রের সঙ্গে জানি বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, তো এই বাহু যা হবে এই বাহু তাই হবে, এটা যা হবে এই পাশেরটাও তাই হবে, এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমরা যদি আয়ত অঙ্কন করতে বলে একটা বাহু, এই 2টা বাহু দিয়ে দিই, তাহলে আয়ত অঙ্কন হয়ে গেল। কিন্তু উপাত্ত কিন্তু আমার 5টাই লাগতেছে, কারণ 2টা বাহু মানে 4 বাহু, উপরের এই বাহু মানে নিচের বাহু, এই বাম পাশের বাহু মানে ডান পাশের বাহু, আর কোণ তো আমরা জানি আয়তক্ষেত্রেরও 90 ডিগ্রি। আবার বলা হচ্ছে যেমন 3টা উপাত্ত সামান্তরিকে 2টা বাহু এবং একটা কোণ দেওয়া থাকবে, সেক্ষেত্রে সামান্তরিক আকার সম্ভব 3টা উপাত্ত দিয়ে, কিন্তু যুক্তিসঙ্গতভাবে উপাত্ত 5টাই। কারণ একটা সামান্তরিক হবে এমন, তাহলে এর এই বাহু যদি 4 হয়, এটাও 4, এটা 6, এটা 6, আর একটা কোণ আমরা এখানে 70 দিয়ে 60 দিয়ে যাই দিয়ে দিতে পারি। তাহলে শিক্ষার্থীরা এটা হচ্ছে সামান্তরিক যদি হয়, এর এই 2টা বাহু দেওয়া থাকলো এবং একটি কোণ দেওয়া থাকলো, সেই ক্ষেত্রে আমরা যদি বলি চতুর্ভুজ অঙ্কন করো, তখন কিন্তু তোমরা এই যেহেতু একটা বড় ছোট একটা বড়, এই ছোটর বিপরীতে ছোট যাবে, বড়র বিপরীতে বড় যাবে, এবং একটা কোণ, এই 3টা উপাত্ত দিয়ে এই চতুর্ভুজ আঁকাইতে পারতেছো। তাহলে এই চতুর্ভুজের শর্ত হচ্ছে আমার উপাত্ত লাগবে 5টা। উপাত্ত কয়টা লাগবে? 5টা লাগবে। এটা মাথায় রেখে আমরা এখন তোমাদের একটা অঙ্ক দেখাবো যে চতুর্ভুজের 4টি বাহু এবং একটি কোণ দিয়ে কিভাবে চতুর্ভুজ অঙ্কন করা যায়। খাতা কলম নিয়ে যারা এই ক্লাস দেখতেছো তারা সবাই অঙ্কন করো আমার সঙ্গে সঙ্গে। তো শিক্ষার্থীরা, আমি এখন দেখাবো যে কোন চতুর্ভুজের এই 4টি বাহু এবং একটি কোণ দিয়ে কিভাবে একটি চতুর্ভুজ আঁকানো সম্ভব। একটু মনোযোগ থাকলে তোমাদের এই ক্লাসগুলি খুবই ইজি হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে। তো আমি এখানে হয়তো বাহু 4টা দিয়ে দিলাম, যে 4টি বাহুর পরিমাণ হচ্ছে এ একটি বাহু 6, বি একটি বাহু 7, সি একটি বাহু 8, ডি একটি বাহু 6.5 এবং একটি কোণ দিলাম, কোণ x সমান 70 ডিগ্রি। এখন তোমাদের এইগুলা দিয়ে আমি এখান থেকে বাহু a সমান আনুমানিক নিয়ে দিলাম, a সমান এটা 6, b সমান এটা 7, এইভাবে তোমরা অঙ্কন করে নিবা। c সমান এটা 8, d সমান এটা 6.5। এই ছিল বাহু 4টা। আচ্ছা, তোমাদের আরো একটা জিনিস আমি শিখাই দিই, আমরা যখন এই চতুর্ভুজ অঙ্কন করব তখন অবশ্যই প্রত্যেকটা বাহু ছোট হাতের দিতে হবে, কোণও ছোট হাতের দিতে হবে। এখানে যেমন কোণ x ধরেছি, x একটা ছোট হাতে থাকবে। অঙ্কনের সময় কিভাবে করা লাগে এটা আমি দেখাই দিচ্ছি। তো শিক্ষার্থীরা, এই যে আমাদের আমি ত্রিভুজ অঙ্কনের সময় তোমাদের শিখিয়েছি যে আমরা যখনই কোন ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তাকার কোন বস্তু কিংবা এমনি হচ্ছে বাহু প্রয়োজন এমন কোন জিনিস অঙ্কনের সময় আমরা একটা রেখাংশ নিয়ে নিব, যে কোনো রেখাংশ একটা নিয়ে নেব। সবাই খেয়াল করো, এখানে আমরা যে কোনো রেখাংশ একটা নিয়ে নেব। এটা অঙ্কনের প্রয়োজনে যে কোনো একটা রেখাংশ আমার নেওয়া লাগবে। শিক্ষার্থীরা একটু বুঝবা, যেহেতু আমার এই স্কেলটা অনেক ছোট, তো এখানে স্কেলটাও স্লিপ করতেছে, তোমরা এগুলা করার সময় ঠিক করে নিবা।
তো এ আমরা যখন ত্রিভুজ এঁকেছি আমরা বেশিরভাগ টাইমে বাহু নিয়েছি এডি, মানে এবিসি একটা ত্রিভুজ থাকবে এডি নিয়েছি। এখন আমরা এবিসিডি চতুর্ভুজ হবে, এবিসিডি চতুর্ভুজ হবে। তাহলে এখানে আমরা প্রথমে নিলাম হচ্ছে এই এই নিয়েছি। এটা যে কোনো একটা রেখাংশ, এটা কিন্তু উপরের কোণের সাথে মিল নেই। আমি অঙ্কন করব ত্রিভুজ অথবা চতুর্ভুজ, তাই আমি এই রেখাংশটা অঙ্কন করে নিয়েছি আগে। এখন এই রেখাংশতে আমরা যে কোনো একটা বাহু আমাদের ইচ্ছা মতো উপর থেকে যে কোনো একটা বাহু কম্পাস দিয়ে, মাপটা তো এখানে তোমরা স্কেল ধরতে পারবা না শিক্ষার্থীরা, এখানে ধরতে হবে কম্পাস দিয়ে। আমি বড় বাহুটা আগে নিলাম, সি বাহু, সি বাহুর কম্পাস দিয়ে মাপ নিয়ে, শিক্ষার্থীরা দেখো সি বাহুর মাপ নিয়েছি। মাপ নিয়ে এই বিন্দু থেকে, আমি যদি এই বিন্দুকে কেন্দ্র করে একটা বাহু নিয়েছি, তো এখান থেকে আমি যে সি নিয়েছি, তোমরা যদি কেউ বলো যে স্যার আমি এ নিব, তাও হবে, বি নিব, তাও হবে, যা ইচ্ছা, যেটা এখানে নেব সেটা পরে আর নিতে পারবো না, এই জিনিসটা মনে রাখলেই হবে। দেখতে একটু ব্যতিক্রম লাগতে পারে এক একজনের, তো আমরা সি বাহুর মাপ নিলাম, এখানে সি বাহু কেটে নিলাম। তো এ হচ্ছে সি বাহু, তাহলে এটার নাম দিলাম এ বি, এ বি কেটে নিলাম। দেখো সি এর মাপ নিয়ে এখন কথা হচ্ছে আমরা অন্যটাও নিতে পারি, তবে এই যে বড় হাতের এই কোণাগুলোকে বড় হাতের অক্ষর নিতে হবে এবং যথাসাধ্য চেষ্টা করতে হবে এ যে কোণ হবে এর বিপরীতে এই বাহুটা বসাইলে সবচেয়ে ভালো। তো এখানে আমরা যখন একটা কোণ, এখানে তোমরা 70 ডিগ্রি কোণটা এখানে এঁকে নিবা চাঁদা দিয়ে, তাহলে এটা 70 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। 70 ডিগ্রি কোণ এখানে এঁকে নিলে এই কোণটা কিন্তু অনেকেই আবার, এখানে আমি 70 ডিগ্রি কোণ নিয়েছি, এই 70 ডিগ্রি কোণটা আমি একটা বাহু নিয়েছি, কোণ বাহু নিয়েছি, সি নিয়েছি, ছোট হাতের সি এখানে লিখে দিলাম। তাহলে আমার মনে থাকবে যে আমরা আগে সি বাহুটা নিয়েছি। আচ্ছা, এরপরে কি করব? এরপরে যে কোণ আছে, কোণটা আমি হয় বি বিন্দুতে অথবা এ বিন্দুতে বসাই দিব। তো এ বিন্দুতে বসানোর আগে এই কোণটা অনেকে এখানে চাঁদা ধরে মাপ নেওয়ার পর নিচে কিন্তু চাঁদা ব্যবহার করা যাবে না। তোমাদের মনে রাখতে হবে নিচে অঙ্কনের সময় চাঁদা ব্যবহার না করাই উচিত। কম্পাস দিয়ে এই কোণটা এখানে কিভাবে আঁকা যায় তাও আজকে দেখে নাও। এখান থেকে কোণ যেহেতু চাঁদা দিয়ে আঁকা হয়, বৃত্তচাপের মাপ, এখানে যে মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকা হয়েছে সেই বৃত্তচাপের মাপটা আমরা এখানে এই বিন্দুতে, শিক্ষার্থীরা দেখো এই বিন্দুতে ধরে একটা বড় বৃত্তচাপ এমন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এইবার আরো ভালো, এখানে কোন মাপ নিয়েছি? মন মতো। এখানে কিন্তু এখানে নির্দিষ্ট মাপ নাই, এখানে মন মতো একটা মাপ তুমি নিয়ে নিলে, কিন্তু নেওয়ার পরে সে এই মাপটাই এখানে নিতে হবে, এই মাপটাই এখানে নিতে হবে। আচ্ছা, এরপর আমরা এখানে যেহেতু বৃত্তচাপের মাপ নেওয়া হয়েছে, বৃত্তচাপের মাপ এখানে নেওয়া হয়েছে, এই মাপ এখানে দেওয়ার পর এবার আবার লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই বৃত্তচাপের মাপ নিয়েছি। এবার এখান থেকে যে এই কোণের বাহুটা কত দূরত্ব, এই বৃত্তচাপের উপরে ধরে আমরা এখানে মাপ নিতে পারি। তাহলে এখান থেকে যেহেতু ওখান থেকে ওই মাপ নিয়েছে, এখান থেকে এই দূরত্ব আমাদের একই হবে। এবার আমরা স্কেল দিয়ে রুলার দিয়ে এই হয়ে গেল কোণ, এই কোণ এখানে কোণের একটা বাহু এখানে থাকলো। এখন আমরা যেহেতু একটা এই কোণটা হচ্ছে এক্স, এক্স এর ভিতরে লিখে দিতে পারি। এক্স লেখার পরে তোমাদের কি আছে? বাহু একটা গিয়েছে, এখনো বাহু আছে কয়টা? তিনটা বাহু আছে। আমি এবার এখান থেকে এই বাহুটা নিয়ে নিলাম, সি নিয়েছি, এবার এ বাহু। প্রত্যেকটা বাহু আমাদের কম্পাস দিয়ে মেপে নিতে হবে। কম্পাস, একে বলা হয় রুলার কম্পাস, রুলার কম্পাস, পেন্সিল কম্পাস, পেন্সিল কম্পাস দিয়ে এই বাহুটা আমি
মেপে নিচ্ছি। আচ্ছা, তার আগে আমরা এই বাহুটা এখানে না দিয়ে আগে বি বাহুটা নিই, কারণ ওখানে বাহু পাইতে সুবিধা হয়। বি বাহুটা এ কে কেন্দ্র করে এই যে কোণের উপরে আরেকটা বাহু কেটে নিলাম, সেই বাহুটাকে কি বাহু বলা হলো? বি বাহু। এখানে ছোট করে বি বাহু দিলাম। নেয়ার একটাই কারণ, দেখো বি অপোজিটে পড়ে যাচ্ছে, বি এর অপোজিটে এ, আমরা এ করব। এখন এখানেও একটা বিন্দু, এখানেও একটা বিন্দু, তো আমাদের বি গেল, এ সি গিয়েছে, বি গিয়েছে, এবার এ ডি যে কোনো একটা আমি এ বাহু নিলাম। এবার তোমরাও নিতে পারো, আগে ডিও নিতে পারো, সমস্যা নাই। এ বাহুর মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করি, এটা বলা হচ্ছে কি বৃত্তচাপ। আচ্ছা, ঠিক ওই বৃত্তচাপের উপরে যে অবশিষ্ট যে বাহুটা থাকলো ডি বাহু, ডি বাহু নিয়ে আমরা এই যে এখানে যে এ যে বিন্দুটা উৎপন্ন হচ্ছে এর নাম দিয়ে দিলাম ডি। এই ডি বিন্দু থেকে ওই বি বিন্দু থেকে যে বৃত্তচাপ আঁকা হয়েছে সেই বৃত্তচাপের উপরে আরো একটা বৃত্তচাপ অঙ্কন করি। দেখো বৃত্তচাপ দুইটি পরস্পরকে এ বি, এখানে সি নাম দিয়ে দিই, সি বিন্দুতে ছেদ করেছে। এটা কি চতুর্ভুজ হয়েছে? হয়নি। এখন এটাকে আমরা চতুর্ভুজ বানানোর জন্য বিসি যোগ করব। বিসি এবং এই ডিসি যোগ করি। এখন দেখো শিক্ষার্থীরা একটা চতুর্ভুজ হয়ে গেছে। যেমনই হোক, আমার শর্ত চতুর্ভুজ মানে যে সমান হবে তা না, চারটা বাহু একটা কোণ নিয়ে, চারটা বাহু থাকলে এবং চারটি কোণ থাকলে সেটা হচ্ছে চতুর্ভুজ। তো শিক্ষার্থীরা অঙ্কনের বিবরণ আমি এখানে দিচ্ছি না, আমি আরেকটা শেখাবো যে একটা কর্ণ এবং চারটা বাহু নিয়ে কিভাবে চতুর্ভুজ অঙ্কন করা যায়। তার আগে তোমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে যে এখানে আমরা চারটা বাহু একটা কোণ নিয়ে চতুর্ভুজ অঙ্কন করেছি। এইখানে যে উপাত্তগুলার যে বৃত্তচাপের যে চিহ্নগুলো, অঙ্কনের চিহ্নগুলো আছে, এগুলা কোনো ক্রমেই পরিষ্কার করা যাবে না, কারণ এগুলা পরিষ্কার করলে তোমাকে ওই স্যার ভাববে যে তুমি কম্পাস দিয়ে এখনই আন্দাজে মাপ নিয়ে বসিয়ে দিচ্ছ। ওইটা অঙ্কন করলে একটা প্রশ্ন 4 মার্ক থাকলে তুমি জিরোই পেয়ে যাবা, জিরোই পেয়ে যাবা। এই যে দাগগুলি যত বড় বড় থাকবে স্যার বলবে না এ হচ্ছে কম্পাস দিয়ে স্কেল দিয়ে নিয়ম মাফিক অঙ্কন করেছে, এই দাগ না থাকলে কিন্তু সে জিরো পাবা। আচ্ছা, অঙ্কনের বিবরণ সম্পর্কে আমি দুইটা কথা সংক্ষেপে বলে আর একটা আমি দেখাবো। অঙ্কনের বিবরণ হচ্ছে আমি যা যা করেছি সেই নিজের ভাষায় আমরা খাতায় সেটা নোট করব। আমরা প্রথমে দেখো শিক্ষার্থীরা, প্রথমে এ ই রেখাংশ নিয়েছিলাম। আমার কাজের জন্য যে কোনো রেখাংশ এ ই নিয়েছি, হয়ে গেল এক কথা, এই একটা রেখাংশ নিয়ে সেখান থেকে কার সমান সি, সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি কাটি, যা করা হয়েছে পর্যায়ক্রমে তাই। তারপরে কি এ বি রেখা এ বিন্দুতে কোণ এক্স অঙ্কন করি, তাও দেখো অঙ্কন করেছি। এবার কোণ এক্স এর অপর বাহুর উপরে বি, এটা হচ্ছে এ আর এটা ডি, বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কেটে নিয়েছি। সেখানে ডি বিন্দু উৎপন্ন হয়েছে, ডি বিন্দু এবং বি বিন্দুকে কেন্দ্র করে, আগে বি কে কেন্দ্র করে আমরা কাজ করেছি, তাই লিখবো বি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। তারপরে আবার আমরা লিখবো ওই বৃত্তচাপের একই পাশে ডি কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। এখন বিসি এবং ডিসি যোগ করি, ইহাই চতুর্ভুজ। তো শিক্ষার্থীরা এখন আরেকটা টপিকস এই চতুর্ভুজ নিয়ে, এখানে আমি চারটা বাহু যা আছে এর সঙ্গে একটি কর্ণ কোণ দিয়ে অঙ্কন করা হয়েছে। এখন অঙ্কন হবে কর্ণ। কর্ণটা যদিও বি, এখানে ই দিলাম, ই একটা কর্ণ, এর মাপ হয়তো 9 সিএম, এর মাপ কত 9 সিএম।
এটা কর্ণ। আচ্ছা আমি চিত্র ওখানে এঁকেছিলাম, আবারও ছোট করে এখানে দেখাচ্ছি। একটা চতুর্ভুজ যদি হয়, কর্ণ কিন্তু তোমরা জানো মাঝখানে থাকে। এই যে দুইটা, এই দুইটাকে কর্ণ বলা হচ্ছে, এই দুইটাকে কর্ণ বলা হচ্ছে। তাহলে কর্ণটা যখন আমি অঙ্কন করব তখন বুঝতে হবে কর্ণটা মাঝখানে থাকবে, বাহুগুলোর বাইরে কর্ণ থাকবে না। এটা মাথায় নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমি এর আগে কিন্তু বাহু নিয়ে কোণ বসিয়েছি, যেহেতু কর্ণ মাঝখানে থাকবে, এবার আমি এই কর্ণটাই সর্বপ্রথম অঙ্কন করে দেব। এখানে এই কর্ণের মাপ নিয়ে, কর্ণের আগে একটা ব্যাসার্ধ আমরা নিয়ে নিই, আমরা একটা রেখাংশ নিয়ে নিই আগে। শিক্ষার্থীরা দেখো, একটা রেখাংশ আমরা সব সময় ত্রিভুজ অঙ্কন করি আর চতুর্ভুজ অঙ্কন করি। একটা রেখাংশ থাকলো, এই স্কেল ছোট তাই আমি হাত দিয়ে নিলাম একটা রেখাংশ। এবং এই রেখাংশ নেওয়ার পরে আমি বলেছি সর্বপ্রথম কি নিতে হবে, কর্ণ নিতে হবে। যখন চারটা বাহু এবং একটা কর্ণ থাকবে, কর্ণ থাকলে আমরা আগে কর্ণের কাজ করব, প্রথমে একটা কর্ণের কাজ করব যখনই কর্ণ থাকবে। তাহলে এইভাবে মেপে একইভাবে আমি এই যে এটা আমি এখানে এ আর এটা ই ছিল, যেহেতু কর্ণ মাঝে পড়বে তাই এখানে আমি সি দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে কি কর্ণ ই, কর্ণ ই ছোট করে লেখা হলো। তো এখন দেখো যে আমরা যদি এই কর্ণ এই জায়গায় নিয়ে থাকি, এটাই যদি কর্ণ হয়, এটাই যদি কর্ণ হয়, তাহলে বাহু এই কর্ণের কোণা থেকে দুই দিকে দুইটা, এই কোণা থেকে দুই দিকে দুইটা। এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে হবে। কর্ণ যদি মাঝে হয়, কর্ণের এখান থেকে এক বাহু এদিকে, এখান থেকে এক বাহু এদিকে, আবার অপর প্রান্ত থেকে এক বাহু এদিকে, এক বাহু এদিকে। এটা ফলো করে আমরা এখান থেকে অঙ্কটা সহজ করে ফেলতে পারি। তো শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করো, তাহলে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে দুইটা বাহু দুই দিকে গিয়েছে, এই বিন্দু থেকে দুইটা বাহু দুই দিকে গিয়েছে। এই চারটার বাহু, এই চারটা বাহু যে কোনো দুইটি আমরা আগে নিতে পারি। তো এখানে আমি ডি দিলাম, ডি এর সমান, ডি এর সমান ব্যাসার্ধ, একে বলে মাপটা নাকে বলে ব্যাসার্ধ নিয়ে একটা এটাকে বলে বৃত্তচাপ অঙ্কন করি। ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করি। একই পাশে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে, অথবা এ এর সমান দিলাম, একই পাশে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে, আগে এ কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ এঁকেছি, এবার হচ্ছে সি কে কেন্দ্র করে আরো একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটা পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। এখন শিক্ষার্থীরা খেয়াল করো যে আমার কর্ণ কিন্তু মাঝেই থাকলো, আর এখানে একটা বাহু এবং এখানে আরো একটি বাহু, দুইটি বাহু এখানে চলে আসলো। কর্ণ মাঝে আছে, এটা দিয়েছিলাম ডি বাহু, এটা নিয়েছি এ বাহু। এখন কর্ণ যেহেতু মাঝে থাকবে, পরেরটা কিন্তু তোমরাই পারবা, তাও আমি দেখাচ্ছি। দুই বাহু এদিকে, দুই বাহু এদিকে আমরা দিয়ে দেব। তাহলে যে দুইটা বাহু থাকে সে দুইটা বাহু দেখো বাকি আছে সি এবং বি। আমি সি এর সমান ব্যাসার্ধ নিলাম, এই এ কে কেন্দ্র করে। তুমি যদি মনে করো যে না স্যার আমরা এ কে না, আমরা সি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নেব, তাও হবে, কোনো সমস্যা নেই। তবে আমরা এ কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, এবং বাকি থাকলো কি আর বি। এবার বি কে কেন্দ্র করে, এবার সি কে কেন্দ্র করে, এ কে কেন্দ্র করে এই বৃত্তচাপটা নিয়েছি আমরা। এবার সি কে কেন্দ্র করে আরো একটি বৃত্তচাপ একই দিকে আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে, এই বিন্দুর নাম দিচ্ছি আমরা এ বি, বড় হাতের বি হবে। বি বিন্দুতে ছেদ করলো, বি বিন্দুতে ছেদ করার পরে এখন আমরা যোগ করে দেব। এখানে এ বি, এ বি এবং বিসি যোগ করি। এটা নিয়েছিলাম সি,
আর এটা নিয়েছিলাম বি। এখন শিক্ষার্থীরা দেখো আমাদের চতুর্ভুজ তৈরি হয়েছে, কর্ণ কিন্তু মাঝেই আছে, বাহু চারটা চারপাশেই আছে। তো শিক্ষার্থীরা একটু ভক্তি দিতে হবে, তোমাদের পড়াশোনায় ভক্তি দিতে হবে। যেটা আমি অনলাইনে দেখাই সেটা তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। তো এখানে আমি একটা জিনিস বলছি, এই বিন্দু সবসময় এর বাহুটা এর বিপরীত পাশে থাকলেই ভালো হয়, একদিকে থাকলে হবে না তা না, হবে। তবে আমি বলেছি কর্ণের কাজ যখন হবে তখন আগে আমরা কর্ণ নিয়ে নেব, তারপরে বাহুর কাজ করব আমরা। তো কর্ণ আর প্রথমে যে মাপটা নেওয়া হয় এটা কিন্তু কোনো হিসাব নিকাশের বাইরে, এটা কারোর এটা না যে 10-12 নেওয়াই লাগবে, আমার 6 সেম দরকার, আমি 8-9 যা হয় এক দাগে নিতে পারি। এখান থেকে মাপ নিয়ে আমাকে কাটা হচ্ছে। এগুলো এই অঙ্কনের যে চিহ্ন, অঙ্কনের চিহ্নগুলো অবশ্যই সম্পাদ্য থেকে কখনোই তোমরা মুছে ফেলবা না। তো শিক্ষার্থীরা আগামী দিন আরো আলোচনা থাকবে, আরো অঙ্কন থাকবে। এই কামনায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।